ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সাতক্ষীরা ক্ষতবিক্ষত। তবুও আমি বলবো না প্রিয় বন্ধুরা, এটা কি ঘূর্ণিঝড় আমি বলবো না, আমি বলবো প্রাকৃতিক একটা। আচ্ছা ঠিক, আপনাদের পরিস্থিতি কেমন হচ্ছে? ভালো আছেন? এই সলিমুল ভাই, ভাই মেহেদি, ভালো আছেন? আপনাদের এই পরিস্থিতি কেমন হচ্ছে? মানে সাইক্লোন সেন্টার কয়টা? হ্যাঁ, কেমন আছেন? চিনতে পারিছেন? মেহেদি। আপনাদের প্রস্তুতি? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ নামক জায়গায়। কেমন? সাইক্লোন সেন্টার কয়টা? হ্যাঁ, আপনার হচ্ছে 9টা মনে হয়, মোট 9টা সাইক্লোন সেন্টার। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ। এখানে আসছে কোথায় সাইক্লোন সেন্টার? ওয়ার্ড বলি না কেন, মানে ইউনিয়নের ওয়ার্ড বলি করে এই সাইডটা নেই, তাই বলিস না। আমাদের এইখানে এই যে এইদিকে যাইতে কি একটা আছে না? সাইক্লোন সেন্টার কয়টা আছে এই সাইডে? হ্যাঁ, এই সাইডে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা আছে মোটামুটি। কোন জায়গায়? এখানে কোন স্টেশন? খালি একটা কিলোমিটার আপনার আছে, ওই দীপায়ন আছে আপনার দুর্গাহাটি। আচ্ছা। তারপর আছে আপনার আছে ওই আপনার আরবাঙ্গাশিয়া, বুঝলেন? হ্যাঁ, এনটিভি না? এনটিভি, ওকে, ঠিক আছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। প্রাকৃতিক একটা সমন্বয় হয়েছে। মানুষে দ্বন্দ্ব, মানুষে বিভেদ, অর্থনৈতিক অসমতা, এগুলোর একটা সমন্বয় হয়েছে প্রিয় বন্ধুরা। প্রত্যেকটি সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আসে মানুষের মধ্যে সমতা আনয়ন করতে। মানুষের মধ্যে সমতা আনতে পারে না প্রিয় বন্ধুরা। বিধাতা আল্লাহ ভগবান মানুষের মধ্যে একটা সামঞ্জস্যতা করার জন্য একটা প্রকৃতির নড়াচড়া দেয়। সুতরাং আমি এটাকে ঘূর্ণিঝড় বলবো না, আমি এটাকে বলবো প্রাকৃতিক সমন্বয়। এই গাবুরাতে যাওয়ার সময় কিন্তু এখান থেকে বহু দূরে নিচে কিন্তু আমাদেরকে নামতে হতো। আর সেই অবস্থাকে পুরা যে কোনো সময় কিন্তু একটা বড় তাণ্ডব করতে পারে প্রিয় বন্ধুরা। আপনারা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ নামক জায়গায় বুড়িগলন ইউনিয়নের শেষ সীমানায়। সামনে গাবুরা নদী, খোলপুরা নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি। কি ভয়ঙ্কর অবস্থা প্রিয় বন্ধুরা, দেখেন, মারাত্মক অবস্থা। এত ভয়ঙ্কর পরিস্থিতি, এত ভয়ঙ্কর অবস্থা আমি কখনো দেখিনি।
এই জায়গাটায় বাতাসের আধিক্য এত বেশি যা ভাষায় কল্পনা করার মতো না। আমি যদি অরিজিনাল ভয়েস এখানে দেই তাহলে প্রিয় বন্ধুরা আপনাদের কানের সমস্যা হতে পারে, এত বেশি তীব্র বাতাস। এনিওয়ে আমি এই ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে তোমরা এখনও 10 নম্বর সংকেত হয়েছে, তোমরা কেন এখনও এখানে আছো? তো ও বলল যে আমাদের কাঁকড়ার ঘের আছে এখানে, আমরা কোথায় যাব? আমরা আশ্রয় কেন্দ্রে আমাদের বৃদ্ধ মা আছে, চাচি যারা আছে এদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি, আমাদের ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এখনও যাচ্ছি না এই কারণে যে আমরা আসলে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই যে এই অবদা যদি ভেঙে যায় তাহলে তো আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে চাচ্ছি যে আসলে শেষ অবধি পর্যন্ত আমরা, যেহেতু আমরা এটার সাথে আমরা অভ্যস্ত, এটার সাথে আমরা পূর্ব পরিচিত, আমরা এইভাবে বেড়ে উঠেছি, সুতরাং আমাদের 10 নম্বর সংকেত হোক আর 9 নম্বর সংকেত হোক এতটা ভয়ভীতি আমাদের কাছে লাগে না। তারপরেও যারা বৃদ্ধ আছে, শিশুরা আছে, ওদেরকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো এই হলো ব্যাপার। এখন এইখানকার যে অবস্থা ছিল, এই জায়গাটায় যদি পেছনে দেখতে পাচ্ছেন যে এত বেশি স্রোতের এত বেশি আঘাত, এখানে এই জায়গাটা একটু সেফ। এখানে আমাদের যে নীলডুমুর বিডিআর ক্যাম্পের যে বিডিআর ক্যাম্পটা কিন্তু এখানে অবস্থিত, সুতরাং এই জায়গাটা পুরোটা বালু দিয়ে খুব স্ট্রংলিভাবে বাঁধটা করা আছে, সুতরাং এখানে একটু সেফ আছে। তারপরেও যদি না ইনকেস এখানে কোনো প্রবলেম হয় তাহলে পুরো সাতক্ষীরার 3 ভাগের 1 ভাগ কিন্তু ডুবে যাবে, একবারে হারিয়ে যাবে, টোটালি হারিয়ে যাবে। সেজন্য এই জায়গাটা বেশ স্ট্রংলি বাঁধ হয়ে আছে। গভর্নমেন্টকে অ্যানাউন্স করেছে যে ঘরে থাকা আপনার ঘরে থাকা যাবে না, সব আশ্রয়স্থল থাকতে হবে, এমন কি অ্যানাউন্স করেছে নাকি? গাছ করতে পারে ঝড়ের সেজন্য, বাস করতে পারে, বাস করতে পারে সেজন্য মানুষের যানমালের ক্ষেত্রে হতে পারে, সেজন্য আস্তে আস্তে থাকতে বলেছে। আচ্ছা।
চাচা আসসালামু আলাইকুম, আপনারা কখন আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো তো দেখছি অনেক মানুষই আসে নাই এখানে, অনেক মানুষ আসে নাই। তো কি মানুষটা আসলে কি সচেতন হয় নাই নাকি? সব বজত করেছে, সব বাড়ি মাল মাত্তা রয়েছে, তারপরে ওই পুকুরি কাঁকড়া, তো ওখান তো ভেসে চলে যাবে। ও যার যার বিজনেস যার সেই বাসায় আছে সেগুলো রেখে তারা আসতে যাচ্ছে না। আসতে যাচ্ছে না, ওগুলো তো সেড়ি ছুড়িয়ে ওগুলো ব্যাংকে ধুয়ে আসতে হবে, বন যদি পানি ওঠে তাহলে বেশি না 10 নম্বর সংকেত কিন্তু মহাবিপদ সংকেত একেবারে। আমরা অসুস্থ বলে আমাকে আগে আগে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো পানি উঠলে ওরা সাঁতারতে আসতে পারবে না, গায়ে শক্তি বলা। মানে আপনি বলছেন যদি পানি হয় ওরা সাঁতার দিয়ে আসতে পারবে? সাঁতারতে ওরাও আসতে পারবে, আর টাকা বল শক্তি আছে, আমরা তো বল শক্তি দিতেই আমাকে আগে আগে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 22শে মে রবিবার, আজকে সাতক্ষীরাবাসীর জন্য একটা প্রলয়ঙ্করী একটা দিন। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতবিক্ষত সাতক্ষীরাবাসী। আমি এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে সকাল 10:35। আমি কালীগঞ্জ ব্রিজ থেকে সাতক্ষীরা শ্যামনগর মুন্সিগঞ্জ অভিমুখে যাত্রা শুরু করলাম মহান আল্লাহ তাআলার নামে। ঘূর্ণিঝড় রেমালের কিছু ক্ষতবিক্ষত চেহারা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কালীগঞ্জ ফুলতলা মোড়। কালীগঞ্জ জিওগ্রাফিক্যাল এবং ইকোনমিক্যাল স্টার্টার যদি আমি বলি, এখানকার মানুষ সাধারণত রাজনৈতিক ধারায় লালিত, অধিকাংশ মানুষ রাজনৈতিকভাবে প্রভাবিত। ঠিক ফুলতলা মোড়, এখানে অনেকগুলো বাজার, আপনার বিভিন্ন রকম ফুড এই জায়গাটা পাওয়া যায়। অনেক এলাবোরেটেড একটা প্লেস, 24 আওয়ার্স ওপেন থাকে প্রায় সব কয়টি দোকান। তবে খুব সাবধান, অ্যাক্সিডেন্ট কিন্তু প্রায় হয়। বলতে একটু গতি বাড়িয়ে দিলাম, যেহেতু অনেক পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। রোডটা আমি বরাবরই বলে আসতেছি যে সাতক্ষীরার আকর্ষণ যে সুন্দরবন, সড়কপথে সুন্দরবন, এইটা আসলে আমাদের এই যে রোডের যে কন্ডিশন, এই রোড কন্ডিশনের সাথে যায় না। এই যে চিকন রোড দিয়ে একদিক থেকে যাওয়া একদিক থেকে আসা, অ্যাক্সিডেন্ট হয় বই কি, অবশ্যম্ভাবী অ্যাক্সিডেন্ট হতে পারে। বাংলাদেশের আমি বলবো যে বাংলাদেশের যারা গাড়ি চালায়, প্রাইভেট ট্রাক, মোটর সাইকেল, এরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রাইভার। যে কোনো দেশে যাবে এরা শ্রেষ্ঠ ড্রাইভার হিসেবে নির্বাচিত হবে প্রিয় বন্ধুরা। এটা হাসি নয়, এটাই কিন্তু বাস্তবতা। এখানে একটা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সারা বাংলাদেশে সরকারের যে অভিনব একটা উদ্ভাবনা, অভিনব একটা পরিকল্পনা, প্রত্যেকটি উপজেলাতে একটা করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে, তারই ধারাবাহিকতার বাস্তবায়ন এটা। আমি গতি একটু বাড়িয়ে দিলাম, ধীরে ধীরে গতি বাড়িয়ে দিলাম। গাড়িটা আমার একটু পরে ওভারটেক করব। আমাদের আজকে যাত্রাপথ কালীগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, নীলডুমুর, টোটালি ঘূর্ণিঝড় রেমালের যে পূর্ব প্রস্তুতি, সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি যাত্রা শুরু করেছি। পূর্ব প্রস্তুতি, বর্তমান অবস্থা, এইগুলো তুলে ধরার জন্যই মূলত আমি মুন্সিগঞ্জ যাত্রা শুরু করেছি। এসবই আপনাদের জন্য, সবই আয়োজন, সবই ইনভেস্টমেন্ট, সব কিছু আপনাদের জন্য। আপনাদের ভালো লাগা, আপনাদের কৃতজ্ঞতা আমার প্রাপ্তি। বলতে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি প্রিয় বন্ধুরা। তবে কালীগঞ্জ থেকে মুন্সিগঞ্জ অভিমুখে যে রোডগুলা অনেক সুন্দর, একটু নিরিবিলি। সেজন্য যারা ড্রাইভ করবেন, যারা একটু ড্রাইভ করতে ভালোবাসেন, তারা কিন্তু এই জায়গাটায় ড্রাইভ করতে পারেন। বেশ আপনারা ভালো লাগবে, আপনাদের খুব নিরিবিলি একটি জায়গা। তবে মোটর সাইকেল ড্রাইভ করতে গেলে আমি একটা কথা বলি আজকে, যারা মোটর সাইকেল রাইডার অনেক দূর দূরান্তে যারা কিনা ভ্রমণ করেন, তারা অবশ্যই
একজন করবেন না, একজন ড্রাইভ করলে কিন্তু ভালো লাগে না, বা আপনি অনেক সময় ঘুম আসতে পারে, আপনার ঝিমে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং 2 জন ড্রাইভার, মোটরসাইকেল আরোহীরা যদি 2 জন ড্রাইভার হয় তাহলে সব থেকে বেটার হয় যে আপনি করার জন্য। দুধারে দৃশ্যগুলো অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানকার যে অ্যাকোমোডেশন, অধিকাংশ মানুষ কিন্তু গরিব এবং মধ্যবিত্ত। এই পাউখালী কালীগঞ্জ উপজেলা, আমরা বলতে বলতে কালীগঞ্জ উপজেলার সীমানা কিন্তু প্রায় অতিক্রম করে গেছি। সামনে মৌতলা। এখানে একটা হ্যাচারি আছে, একটা সুন্দরবন হ্যাচারি হচ্ছে বাগদা চিংড়ি, যে আমাদের সাতক্ষীরার সাদা সোনা বাগদা চিংড়ি উৎপাদন যে ফ্যাক্টরি, এটাকে আমরা হ্যাচারি বলি, নার্সারি অ্যান্ড হ্যাচারি। ডক্টর মুজিব রুবি মডেল হাই স্কুল আমরা ক্রস করলাম। সামনে আমাদের মৌতলা বাজার পড়বে। মৌতলা ও শ্রীপুর টাউন, দক্ষিণ শ্রীপুর, এগুলো কিন্তু ন্যাচারালিভাবে এখানকার মাটিগুলো অনেক উর্বর প্রিয় বন্ধু। এখানে আপনি যা লাগাবেন আপনার ফসলে ভরে যাবে। এই আমরা মৌতলা বাজার ক্রস করলাম। মৌতলা বাজারে দুপাশে ভাঙাড়ি যে জিনিসপত্রগুলো দেখা যায় লক্ষণীয়। এখানে একটা কাঁকড়ার ফ্যাক্টরি আছে, কাঁকড়ার প্রসেসিং প্লান্ট, ক্রাব প্রসেসিং প্লান্ট। তো এটা বেলাল সাহেব করেছে, ওনার বাসা কুমিল্লাতে। অনেকগুলো কর্মসংস্থানে তৈরি হয়েছে ক্রাব প্রসেসিং প্লান্টে। মুন্সিগঞ্জ এখান থেকে কয়েক বছর আগে এতটা রেভলিউশন হয়নি। শ্যামনগর, মুন্সিগঞ্জ যেভাবে রেভলিউশন তৈরি হয়েছে বিগত 10 বছরে, আমি বলবো যা ভাষায় কল্পনা করার মতো না। সাতক্ষীরা জেলার মধ্যে শ্যামনগর উপজেলা যেভাবে রেভলিউশন তৈরি হয়েছে, মানুষের আর্থিকভাবে তারা অনেক বেশি এগিয়ে গেছে প্রিয় বন্ধুরা। এখানে বড় বড় ভাটা আছে, বড় বড় শিল্প কারখানা আছে, বিশেষ করে মাছের ফ্যাক্টরি, শ্রিম্প প্রসেসিং প্লান্ট, ক্রাব প্রসেসিং প্লান্ট, অর্থাৎ মাছের ফ্যাক্টরি, কাঁকড়ার ফ্যাক্টরি, এই 2টা ফ্যাক্টরি কিন্তু এখানকার মানুষের অর্থনৈতিক উন্নয়নের সবথেকে বড় ভূমিকা রাখে প্রিয় বন্ধুরা। কালীগঞ্জ থেকে শ্যামনগর যাইতে গিয়ে আপনার পেট্রোল পাম্প পড়বে 2টা। সামনে একটা পেট্রোল পাম্প, এই ডাইনে। আমি বরাবরই এই পেট্রোল পাম্প থেকেই আমি রিফিল করি মোটরসাইকেল। একটু বাদেই কিন্তু আমরা শ্যামনগর এসে যাব। রোড একেবারে কর্দমাক্ত। দেখুন, ঝড় হতে পারে নাই কিন্তু গাছ পড়া শুরু করেছে। প্রচণ্ড বাতাসের গতি, বাতাসের গতিবেগ ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রিয় বন্ধুরা। আমরা শ্যামনগরে ঢুকে পড়েছি। শ্যামনগরের কথা বলছিলাম, শ্যামনগরের কথা না বললেই নয়। শ্যামনগরের মানুষের ইকোনমিক্যাল এবং জিওগ্রাফিক্যাল স্ট্যাটাস এখন মোরওভার হাই, অনেক ভালো। এখানকার অধিকাংশ মানুষ মধ্যবর্তী এবং ধনী শ্রেণীর, তবে গরিব মানুষও আছে, তবে কোনো অভাব নেই। যতদূর আমি অবজারভেশন, আমি কোনো অভাব দেখতে পাইনি। গরিব মানুষও কিন্তু তারা খেটে খায়। ভিক্ষাবৃত্তির স্বভাব এখানকার মানুষের একেবারে কম। বিশেষ খুব প্রয়োজনীয় যাদের হাত পা একেবারেই নাই বা বিকলাঙ্গ হয়ে গেছে, তারাই কেবল বাজারে একটু ভিক্ষা করতে দেখা যায়। এছাড়া তেমন কোনো ভিক্ষাবৃত্তি এখানে নাই শ্যামনগরের মানুষের। যারা এখানকার মানুষের খুব ধার্মিক, এরা খোদাভীরু, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। মসজিদগুলা যেমন সুন্দর, এসি লাগানো, মুসল্লিও ভরপুর। কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখতে শ্যামনগর প্রপারে চলে আসলাম। শ্যামনগর বাস স্ট্যান্ডে এখানে একটা জিনিস লক্ষণীয়, যে শ্যামনগর বাস স্ট্যান্ডে সারা বাংলাদেশের বিভিন্ন রুটের পরিবহন কিন্তু এখানে আপনি পাবেন। সারা বাংলাদেশের রুট কিন্তু এখানে পাবেন। ডাইনে চলে গেল উপজেলা, বায়ে চলে গেল থানা, সোজা চলে গেল মুন্সিগঞ্জ। এখানে অনেকগুলো ব্যাংক আছে, অনেকগুলা বিমা আছে, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অনেক অ্যাকোমোডেশন, অনেক হোটেল হয়েছে,
আপনার হচ্ছে আবাসিক হোটেল, খাওয়ার হোটেল, অনেক ভালো ভালো হোটেল এখানে এখানে আমরা দেখতে পাই। আদারওয়াইজ শ্যামনগরের ছেলে মেয়েদের কৃষ্টি কালচারও অনেক ডেভেলপ হয়েছে। তাদের পোশাক আশাক, আচার আচরণ, কথাবার্তা আগের থেকে অনেক অনেক উন্নত হয়েছে, যা কল্পনার বাহিরে। তবে একটা জিনিস, এখানকার মানুষের ট্রাফিক ল সম্পর্কে ধারণা ভীষণ কম। ট্রাফিক ল সম্পর্কে ধারণা এদের ভীষণ কম। এরা মানতেই চায় না, যত্রতত্রভাবে গাড়ি ঘোড়া চালায়, মাথায় হেলমেট পরিধান করেই না বললেই হয়। কারণ ওই যে সুযোগ পায়, ট্রাফিক নাই, পুলিশের কোনো চেকিং নাই তেমন একটা। এখানে সরকারি কলেজ আছে, সরকারি স্কুল আছে, অনেক অনেক উন্নত আছে, বড় বড় হার্ডওয়্যারের দোকান আছে। আমরা এই জায়গাটা যেখানে আমরা আছি, একটু সামনে গেলেই ঠিক বাঁ দিকে নোয়াবিকি রোড হয়ে কিন্তু মুন্সিগঞ্জ যাওয়া যায়। আর একটা কথা বলি, সাতক্ষীরা জেলার মধ্যে যেমন সব থেকে সুন্দর একটা রোড আছে, যেটাকে বাইপাস আমরা বলি, নতুন হয়েছে যদিও। আরেকটা সুন্দর রোড হচ্ছে আশাশুনি। আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড হচ্ছে এই যে বাঁ দিকে চলে গেল, এই শ্যামনগর থেকে নোয়াবিকি যে রোড, এই রোডটা এত সুন্দর যা ভাষায় কল্পনা করার মতন। আমি ওই দিকটা যাই নাই, তার কারণ হচ্ছে নোয়াবিকিতে যাওয়ার পরে আবার মুন্সিগঞ্জ যেতে গেলে আমার বিড়ম্বনা পোহাতে হতে পারে, কারণ ওইদিকে রোডটা আবার খারাপ, সেই জন্য আমি ওইদিকে যেতে পারিনি। আমি সোজা চললাম এখান থেকে ইয়া পর্যন্ত, সম্ভবত বংশীপুর পর্যন্ত রোডটা একটু খারাপ হতে, তারপর আবার বংশীপুর থেকে আবার হাইওয়ে রোড করে ফেলেছে। আগে রোডগুলোর উন্নতি ছিল না, এই এত খারাপ ছিল রোড যা ভাষায় কল্পনা করার মতো না। একটু উন্নতি হয়েছে, যে কারণে পর্যটকের সংখ্যাও একটু বাড়ছে। প্রিয় বন্ধুরা, আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম। একটু স্পিড না বাড়িয়ে দিলে আপনাদের সাথে গল্প করতে করতে আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। আমি যে উদ্দেশ্যে আজকে যাচ্ছি, আজকে 22 মে আমাদের সাতক্ষীরা একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা আঘাত হানতে যাচ্ছে। ঠিক তার পূর্ব পরিস্থিতিগুলো এবং বর্তমান পরিস্থিতিগুলো দেখার জন্য আমি দেখার জন্য এবং আপনাদের কিছু চিত্র দেখানোর জন্য আমি এই যাত্রাটা শুরু করেছি। আপনারা সাথে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আশা করি আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। এই যে জায়গাটি আমরা এসে পড়লাম, এটা বলে সোনার মোড়। তবে প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু সোনা পাওয়া যায় না, এটা সোনার মোড় বলে। তবে আমি যেটা বলবো, এখানকার মাটিগুলো কিন্তু অনেক খাঁটি, গাছগাছালি, ফসল এগুলো হয় ভালো। আর এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, বিভিন্ন সামুদ্রিক মাছ, খুব মাছ পাওয়া যায়। মাছে একের ভরপুর এই জায়গাটায়, অনেক সস্তাও পাওয়া যায়। আমার এক মামাতো বোন এখানে বিয়ে দেওয়া আছে। এনিওয়ে, আমরা একটু গতি বাড়িয়ে দিব এখান থেকে গতি না বাড়ালে আপনাদের সাথে কথা বলতে আপনাদের বোরিং লেগে যাবে, আমার নিজেরও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। আমি একটু গতি বাড়িয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এখানে একটা পেট্রোল পাম্প আছে, ফুয়েল স্টেশন আছে। এখানকার ফুয়েল স্টেশনগুলা এরা মোটামুটি সৎ। তবে প্রাথমিক যখন বিভিন্ন মানুষ ফুয়েল স্টেশন স্থাপন করে, তখন অনেক অভিযোগ দেখা গেছে। পরবর্তীতে কিন্তু এই অভিযোগগুলো আর দেখা যায়নি, তার কারণ মানুষ সচেতন হয়ে গেছে। ওখানকার টেকনিক্যাল যে পার্সোনাল তারাও বেশ সচেতন হয়ে গেছে। যাই হোক, বলতে আমরা চলে আসলাম বংশীপুর বাজার এর এখানকার ইকোনমিক্যাল স্ট্যাটাস কথা যদি বলি, অধিকাংশ মানুষ মাছ ব্যবসার সাথে জড়িত। তারা হ্যাচারি থেকে পোনা মাছ সংগ্রহ করে লোকাল যত ঘের আছে সেখান থেকে তারা সাপ্লাই দেয়। বড় বড় মৎস্য ব্যবসায়ী ঠিক এই জায়গাটা অবস্থিত। এখানে ভেটখালি এবং বংশীপুরের ঠিক একটা সীমানা। এখানে মানুষ প্রচুর ব্যস্ত। এখানকার মানুষের ইকোনমিক্যাল কন্ডিশনস অনেক হাই এবং সবাই প্রায় মাছের ব্যবসার সাথে জড়িত।
এবং সব ছোট বড় ব্যবসায়ী, অধিকাংশ ছোট বড় ব্যবসায়ী মানুষের অভাব নেই বললেই চলে। এখান থেকে মুন্সিগঞ্জ আপনার প্রায় 10 কিলোর মতো হবে। আমি একটু গতি বাড়িয়ে দিলাম, না হলে কথা বলতে বলতে আপনারা বোরিং ফিল করতে পারেন, সেজন্য আমি গতি বাড়িয়ে দিলাম। এই রোডের কথা বলে এখান থেকে 5-7 বছর আগে কিন্তু এই রোডটা এত বাজে ছিল, জঘন্য ছিল, যা বলবার অপেক্ষা রাখে না। সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন এই রোডের কারণে ম্লান হতে চলেছিল, কিন্তু সরকারের পরিকল্পনার বাস্তবায়ন আমরা দেখতে পেয়েছি। তারপরেও আমরা সন্তুষ্ট নই, তার কারণ রোডটা কিন্তু আরও বেশি চড়া হওয়া উচিত, না হলে পরে দেশি বিদেশি পর্যটককে আমরা আকর্ষণ করতে পারবো না। তারপরেও আপাতত যা হয়েছে আলহামদুলিল্লাহ, মোটে ছিল না, এখন যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ। একটা জিনিস লক্ষণীয়, আপনারা খেয়াল করছেন যে বাতাসের গতিবেগ কিন্তু প্রচণ্ড গতিতে বেড়ে গেছে, প্রচণ্ড গতিতে কিন্তু বাতাসের গতিবেগ বেড়ে গেছে। ঘূর্ণিঝড় রেমাল আজকে সন্ধ্যা নাগাদ আঘাত হানবে। তো ঠিক সেরকম একটা পরিকল্পনা, সেরকম একটা বাস্তবায়ন, সেরকম পূর্ব প্রস্তুতি, বর্তমান পরিস্থিতি, মানুষের আচার আচরণ, সাইক্লোন সেন্টারগুলোর চিন্তাভাবনা, মানুষের খাবার দাবার, এইগুলো নিয়ে বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যাত্রা শুরু করেছি। আশা করি সাথে থাকবেন, প্রিয় বন্ধুরা সাথে থাকবেন। আর একটু বাদেই আমরা মুন্সিগঞ্জ বাস টার্মিনাল পৌঁছে যাব। এর মধ্যে একটা কথা বলি, প্রত্যেক উপজেলায় কিন্তু একটা করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হওয়ার কথা ছিল, তারই প্রেক্ষিতে কালীগঞ্জে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে এবং শ্যামনগরও একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রচণ্ড ঝড়ো গতিতে কিন্তু আমি গাড়ি চালাচ্ছি, আমার গাড়ি আমি দেখেন আমি মুভ করে যাচ্ছি, আমি সরে যাচ্ছিলাম, আমার লাইনচ্যুত হয়ে গেছি বাতাসে মোটরসাইকেল কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে, বুঝতে পারছেন। আমি বাম পাশ দিয়ে চলতে চলতে ডাইনে চেপে গেছি। প্রচণ্ড আকাশে মেঘের আধিক্য, বাতাসের প্রচণ্ড চাপ, তীব্র গতি, আবহাওয়া, অবস্থা ভীষণ খারাপ। তারপরেও কোম্পানির লোকেরা তাদের প্রোডাক্ট নিয়ে ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি দিচ্ছে। ওগো আল্লাহ, তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, তোমারই গান গে হয় অবসান, তোমারই গান গে হয় অবসান। এই আপনারা দেখতেছেন শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ রোড অভিমুখে, বংশীপুর থেকে শ্যামনগর যে রোড, বংশীপুর থেকে মুন্সিগঞ্জ যে রোড, সেই রোড কিন্তু খুবই সুন্দর প্রিয় বন্ধুরা। আমরা এই মুহূর্তে গ্যারেজ চলে আসছি। এখান থেকে মাত্র 3 কিলো সামনে মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড। আমরা চলে এসেছি প্রায়। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। বিউটিফুল দুধারে প্রাকৃতিক দৃশ্য লক্ষণীয়, বিউটিফুল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন শ্যামনগর পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ। খুবই ভালো উদ্যোগ, কারিগরি উন্নয়নে, কারিগরি দক্ষতা উন্নয়নে এই এত বড় পরিকল্পনা। কিন্তু আমি একটা বিষয় বলি, আমাদের কালীগঞ্জে কিন্তু পলিটেকনিক স্কুল অ্যান্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে। সেখানকার
টিচার্স টিমের সাথে কথা আমি বলেছিলাম এক সময়, কিন্তু তাদের শিক্ষা দীক্ষা দক্ষতার একটু ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়েছে। তার কারণ হচ্ছে টেকনিক্যাল বেসডে তারা পড়াশোনা করেছে। অনার্স মাস্টার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে যেমন একটা স্ট্যাটাস, একাডেমিক্যাল স্ট্যাটাস প্লাস আদার্স নলেজ আছে, টেকনিক্যাল টিচার্সদের কিন্তু তেমন ওই আদার্স বা এক্সট্রা তাদের কোনো নলেজ নেই। সুতরাং তাদের কথা হলো শুধু বাস্তবমুখী চিন্তাভাবনা, কিন্তু আদার্স সাহিত্যিক দার্শনিক বা অন্যান্য চিন্তাভাবনা কিন্তু তারা এগুলো করে না। উধারের দৃশ্য অনেক সুন্দর, আমরা বলতে বলতে পেরিয়ে যাচ্ছি। একটু পরেই আমরা মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড চলে আসবো। মুন্সিগঞ্জের কথা একটু বলি। মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু বিজিবি ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প। আর একেবারে বাংলাদেশের সবথেকে শেষ সীমান্তে অবস্থিত নীলডুমুর বিডিআর ক্যাম্প। একটা সিপিবি টিম, অর্থাৎ ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতিকালে যে সমস্ত টিম কাজ করে, সেই টিমের একজন সদস্য আমার মোটরসাইকেল ক্রস করে দ্রুত গতিতে চলে যাচ্ছে। ওনার নিশ্চয়ই তাড়া আছে। আর মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সাথে থাকুন প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগছে। পুরো অ্যাডভেঞ্চারটা নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন। আমরা অলরেডি চলে এসেছি মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড। মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের 2টা ব্যাংক আছে, একটা হলো সোনালী ব্যাংক, 3টা আছে, একটা হচ্ছে অগ্রণী ব্যাংক, আর একটা হলো যে ট্রাস্ট ব্যাংক, একটা বেসরকারি ব্যাংক। আর রিসেন্টলি অনেকগুলো এজেন্ট ব্যাংকিং এখানে এস্টাবলিশড হয়েছে। ডাইনে চলে যাবে হচ্ছে বিভিন্ন হ্যাচারি আছে, কী যেন নাম আমার সঠিক খেয়াল নাই। আর সোজা চলে গেল এখান থেকে আপনার মুন্সিগঞ্জ বাজারের উপর দিয়ে আমরা চুনা নদীর ব্রিজ ক্রস করে কলবাড়ি বাজার হয়ে সোজা চলে যাব নীলডুমুর গিয়ে ওখানকার মানুষের বাস্তব চিত্র, মানুষের এই ঘূর্ণিঝড় রেমালের জন্য যে পূর্ব প্রস্তুতি, বর্তমান পরিস্থিতি, আশ্রয় কেন্দ্রের যে বাস্তবিক অবস্থা, এই বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড এবং বাজার। মুন্সিগঞ্জ বাজারের যে একটা কালভার্ট, যে ব্রিজ আছে, এটা একটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। একসময় ভেঙে গিয়েছিল, এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু দুঃখের বিষয়ে আমি খেয়াল করলাম এখনও অবধি পর্যন্ত কোনো রাজনৈতিক, কোনো অ্যাডমিনিস্ট্রেশন, কোনো টিম এই জায়গাটা সংস্কার করেনি। এটা অনেক দুঃখের একটা ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার প্রিয় বন্ধুরা, খুবই দুঃখের ব্যাপার। এখানে একটা ফরেস্ট্রি অফিস আছে, যেখান থেকে আপনার রেজিস্ট্রেশন করে নৌকা নিয়ে আপনি সুন্দরবন ভ্রমণ করতে পারেন। এই যে ডান পাশে যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারের সীমানা। আকাশনীলা এই নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন বাম পাশে। এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা বিদ্যাপীঠ, কিন্তু ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে বিদ্যালয়টি সবসময় থাকে হুমকির মুখে। আপনারা ডান পাশে দেখছেন একেবারে সুন্দরবনের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারের পুরো সীমানা বেসড করে তারের বেড়া দেওয়া হয়েছে। এখানে একটা বেশ লক্ষণীয়, আমাদের সুন্দরবনকে রক্ষা করার জন্য র্যাব 6 খুলনা ব্যাটালিয়ন টিম কিন্তু এখানে অবস্থান করে। তারা ফোল্ডিংভাবে অবস্থান করে এবং তারা অবস্থান করার পর থেকে কিন্তু আমাদের এই সুন্দরবনে হরিণ শিকার, তারপরে গরান কাঠ, সুন্দরী কাঠ, এগুলো কিন্তু অনেকাংশে কমে গেছে প্রিয় বন্ধুরা। আমরা এই মুহূর্তে ঠিক চুনা নদীর কাছাকাছি চলে এসেছি। চুনা নদীর উপর দিয়ে আমরা যাব। এই চুনা নদীর কথা একটু বলি। এই নদীটা হলো ঠিক বঙ্গোপসাগর থেকে মাত্র 30 কিলো দূরে অবস্থিত। এখান থেকে ইচ্ছা করলে আমরা একটা ট্রলার নিয়ে কিন্তু ঘন্টা 2 পথ যদি আমরা যাই, আমরা সোজা বঙ্গোপসাগরে পৌঁছে যাব। আমরা বলতে বলতে চলে আসলাম চুনা নদীর ব্রিজটা অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগে, কিন্তু আজকে নিশ্চয়ই ভালো লাগবে না, কারণ আজকে একটা প্রলয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা দিন। আজ 22শে মে রবিবার, সাতক্ষীরাবাসীর জন্য একটা প্রলয়ঙ্কর দিন। আমরা এই মুহূর্তে চলে আসলাম চুনা নদীর উপরে। চুনা নদীর ব্রিজটা ভীষণ চিকন। আমি দেখতে পাচ্ছি একটা মালবাহী গাড়ি আসছে এবং অনেকগুলো টিভি চ্যানেল, এনটিভি, চ্যানেল আই এর তারা লাইভ টেলিকাস্ট করতেছে। তো এখানে আমি একটু বলি, এইখানে 5 বছর আগে আমি এই জায়গাটায় প্রায় 4 বছর 5 বছর চাকরি করেছি।
হ্যাচারিতে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করেছি। সে কারণে এখানকার লোকাল মানুষগুলো আমার অনেকাংশেই পরিচিত। তো দেখা যাক, আজকে তাদের সাথে দেখা হয়ে গেলেও যেতে পারে, এবং তারা অনেক হেল্পফুল। এটা এনটিভির লাইভ টেলিকাস্ট হচ্ছে, তারা প্রচার তাদের কাজ তারা করছে। তো আমি কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমি দেখতে পাচ্ছি যে কিছু সাহায্যকারী টিম সামনে আছে এবং আমি সবাইকে চিনি অলরেডি। তারা আমার সামনের দিকে এগিয়ে আসছে, তারা আমাকে স্বাগত জানাচ্ছে। আমি তাদেরকে কুশল বিনিময় করে তারা আমাকে দেখে চিনতে পেরেছে। আমি হেলমেট খুলে নেই, তারপরেও ওরা আমাকে চিনতে পেরেছে। কেন? কারণ আমার এই গাড়িটা, এই যে পুরনো ভাঙাড়ি গাড়ি, আজকে 12 বছর ধরে চালাচ্ছি, গাড়ি দেখে তারা চিনতে পারছেন। তাদের কথায় তারা বলে, ভাই হেলমেটটা চেঞ্জ করেছেন? আমি বললাম হ্যাঁ, আজকে 12 বছর পরে হেলমেটটা চেঞ্জ করলাম। আমাদের আকাশনা ইকো ট্যুরিজম ম্যানেজার শ্রদ্ধেয় সাইফুল ভাইয়ের ছোটো ভাই, ও খুব ভালো কাজ করে এবং সবসময় হাস্যোজ্জ্বল চেহারা থাকে। ওরা খুব ভালো কাজ করছে। আজকে ওদের সাথে আমি কথা বলে জানতে পারলাম যে ওরা পূর্ব প্রস্তুতিমূলক, ওদের প্রায় 14টা সাইক্লোন সেন্টারে ওরা 4টা ইউনিট হিসেবে কাজ করছে। এর নাম হচ্ছে এরশাদ। আমি আগে অর্গানিক শিম ফার্মিংয়ে কাজ করতাম, ও আমার সাথে সহযোগী হিসেবে কাজ করতো। সেক্ষেত্রে ও আমার সহকর্মী বলা যেতে পারে, এক্স কলিগ। খুব কুশল বিনিময় করলো এবং আমার সাথে অনেক বিষয় শেয়ার করলো। এনিওয়ে, আমি একটু বাদেই কিন্তু মুভ করব বুড়িগোয়ালিনি। আমি একেবারে ওই যে ঘাটে চলে যাব, গাবুরা ঘাটে। বলতে বলতে কিন্তু আমার ওখান থেকে অনেকগুলো আমার কল আসতেছে, যে কারণ ধরতে পারতেছি না। আমি এত বেশি কল আসতেছে যে আমি রেকর্ডও করতে পারছি না, প্রিয় বন্ধুরা। এনিওয়ে, এর হাইলাইটস আপনাকে আমি সামনে দেখিয়েছি। সোহেল খুব ভালো ছেলে। আরেকটা বাস্তব চিত্র দেখা, যে এটা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের পরবর্তী পর্যায়ে ইলেকট্রিক্যাল যে আমাদের ক্ষতি হয়েছে সাতক্ষীরা, তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যে মিনিমাম 50 থেকে 60টা মেন রোডের খুঁটি পড়ে গেছে, যে কারণে আমাদের বিদ্যুৎ আসতে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। তবে এখানে লক্ষণীয় যে যশোর থেকে একটা ফায়ার ব্রিগেড টিম, খুলনা থেকে একটা ফায়ার ব্রিগেড টিম, পুরা 4 থেকে 6টা ইউনিটে তারা ভাগ হয়ে কাজ করতেছে সাতক্ষীরার বিদ্যুৎ উন্নয়নে, যাতে দ্রুত সাতক্ষীরার মানুষ বিদ্যুৎ পায়, সেজন্য তারা খুব দ্রুত কাজ করছে। এটা আমি কোনো বছরে, আমার জীবদ্দশায় কোনো বছরে এমনটা লক্ষ্য করিনি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের ঝড়ের যে পরবর্তী প্রস্তুতি অনেকাংশে ডেভেলপ হয়েছে। সেজন্য সরকারকে, স্থানীয় বিভিন্ন এনজিওকে, সাধারণ মানুষকে, যারা কিনা সহযোগিতা সবসময় আছেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।